আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। টানা 2 দিন কমপ্লিট শাটডাউনের পর সোমবার থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে, তবে চলতি অর্থবছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। 2 দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল 9টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে 2 দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলে থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব, উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সেই রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই। আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2 দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে। সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় ছাড়া ঠিকভাবে কাজে মনোনিবেশ করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর কারো বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করে না বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং পক্ষপাত, এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। চীন বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখবে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের 5 দিনের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এক চীন নীতির প্রতি তার দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে সফরে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ আছে বলে জানান তিনি। প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগ্রহের সঙ্গে
এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপ্লয়টেশনটা খাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় গেলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থেকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এদিকে ওলামা দলের আলোচনায় কোন দলের ভোটের আনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবির সমালোচনা করেন ডক্টর মঈন খান। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে কমিটির সদস্যরা। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ জুলাই সনদের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে না পারলে জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার এখতিয়ার থাকবে না সরকারের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐকমত্য প্রক্রিয়াকে ব্যাহত করে, তাহলে সরকারের উচিত ভয় না পেয়ে অন্য সব পক্ষ ও জনগণকে সঙ্গে নিয়ে এ ঐতিহাসিক দায়িত্ব পালন করা। অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে নাহিদ বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে। আর সরকার উদ্যোগ না নিলে তারা বসে থাকবেন না। গেল এক বছরে জুলাই অভ্যুত্থান নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই অভ্যুত্থান দিবস সামনে রেখে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নাই। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার গুলির ম্যাগজিন নিয়ে যাওয়া নিছক ভুল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপি হলেও শিথিলতা না দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, বিষয়টি ভুলে হয়েছে, তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপিদের ক্ষেত্রেও শিথিলতা না দেখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিলো। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল। যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে নেতা, উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে।
অনুষ্ঠান আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত পুরা বাংলাদেশে হবে। অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে, কোনো ধরনের থ্রেট আলাদা দিলে এখন পর্যন্ত নাই। এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নমনীয়তা ছিল না, বরং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 2016 সালের 1 জুলাই রাজধানীতে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ইতালি, জাপান, ভারত সহ দেশি বিদেশি 20 জন। সেনাবাহিনীর থান্ডারবোল্ট অপারেশনে ঘটনাস্থলে নিহত হয় 5 জঙ্গি। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় 13 জনকে। গ্রেফতার ও বিচারিক কার্যক্রম শেষে 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। তবে আসামিদের পরিবারের অভিযোগ, ঘটনার আগেই আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদের উঠিয়ে নেওয়া হয়। বিরোধী মত দমন ও ক্ষমতা আঁকড়ে ধরতে অনেক নির্দোষ ব্যক্তিদেরও জঙ্গি তকমা দেয় আওয়ামী লীগ সরকার। তবে দেশে জঙ্গিবাদের বীজ এখনও রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাতে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। দেশি বিদেশি অতিথিদের জিম্মি করে কুপিয়ে ও গুলি করে 20 জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ইতালির 9 জন, জাপানের 7 জন, ভারতের 1 জন ও বাংলাদেশের 3 জন নাগরিক ছিলেন। সেই রাতেই বোমা হামলায় মারা যান 2 পুলিশ কর্মকর্তা। সেনাবাহিনীর কমান্ডো দল জিম্মিদের উদ্ধারে অভিযানে নামে। রুদ্ধশ্বাস অপারেশনে 5 জঙ্গির ঘটনাস্থলে মৃত্যু হয়। উদ্ধার করা হয় 13 জনকে। পুলিশের তদন্তে উঠে আসে এ হামলায় জড়িত গোষ্ঠীর নাম নব্য জেএমবি। তবে ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস বলে প্রচার করে। এ ঘটনায় গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম শেষে 7 জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। আসামিদের পরিবারের সদস্যদের অভিযোগ, এ ঘটনায় তাদের ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে 3 মাথায় কোচিংয়ে যাওয়ার সময় 3 মাথা থেকে পুলিশ উঠায় নিয়ে গেছে, হোলি আর্টিজান কেসে জড়িয়ে দিছে। ওই কেসে আসলে আমার ছেলে ঘুমই ছিল, তখন 1 বছর ঘুম ছিল, ঘুমের মধ্যেই এই কেসটা জড়াই দিচ্ছে। আমার ছেলে তো জানেই না, আমরাও জানি না। আমার ছেলে নির্দোষ, কোনো রকম দোষ করেনি। আমার ছেলেকে ইচ্ছাকৃত জড়ানো হয়েছে এগুলি কেসে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আশা করছেন ন্যায় বিচার পাবার। সরাসরি সম্পৃক্ত ছিলেন যে 5 জন, তারা কিন্তু ঘটনাস্থলে মারা গিয়েছেন। এই যে বাকি যারা আছে, যাদেরকে পরবর্তী মামলা নিয়ে আসা হয়েছে, এরা আসলে কেউই কিন্তু এজাহার নামে আসামি না। একটা মামলা যখন শুধুমাত্র আপনি অনসিস্টের ভিত্তি করে যখন আপনি জাজমেন্টটা পাস করবেন, তখন অবশ্যই আপনাকে অন্য কোনো সাক্ষ্য দ্বারা সেটাকে সমর্থন করতে হবে। আমরা যদি মামলার নথিটা দেখে আসলে কোথাও কিন্তু তার সাথে সংশ্লিষ্ট কোনো এভিডেন্স কালেক্ট করা হয়নি। অন্যদিকে জিম্মি দশা থেকে মুক্তি পেতে বেকারি থেকে পালাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাকির হোসেন শাওন নামে এক যুবক। পরবর্তীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মৃত্যু হয় তার। এতদিনেও ছেলের মৃত্যুর বিচার না পাওয়ায় ক্ষোভ জানান পরিবার। দাবি করেন হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি। আজকে 9 বছর ধরে খালি ছবি দেখি, খালি কান্দি, কোনো বিচার পাই নাই। আজও পর্যন্ত কোনো বিচার পাই নাই। হ্যাঁ, যদি সূক্ষ্ম বিচারটা আমি যদি পাই, আমি মইরা গেল, আমি শান্তি পাব। জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফ্যাসিবাদ সরকারের সময় কিন্তু এই জঙ্গিবাদকে ব্যবহার করে বিরোধী দলকে নির্মূল করা হয়েছে, যেটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ। যে আমি একটা কারণে আমার উদ্দেশ্য হচ্ছে একটা, কিন্তু আমি আরেকটা উদ্দেশ্য দেখিয়ে আমি আমার উদ্দেশ্য সাধন করে নিলাম। ফ্যাসিস্ট সরকার এটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে। তারা কোনো কিছু হলেই ওই জঙ্গিবাদের নামে বিরোধীদের দমন করে ওয়েস্টার্নদের একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। শুধু আইন প্রয়োগ করে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় 2024 সালের 1 জুলাই। এ দিনটিতেই রোপিত হয় 16 বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের বীজ। 1 জুলাইয়ের সূচনা বিন্দু থেকে এগিয়ে চলা তুমুল আন্দোলনের পরিসমাপ্তি ঘটে হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এক বিজয়ের মধ্য দিয়ে। ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বৃহত্তর গণ আন্দোলনে। সে আন্দোলনের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ।
মানুষের কল্পনাকে হার মানিয়ে শিক্ষার্থীদের এক কোটা সংস্কারের বৈষম্য বিলোপের দাবি ৩৬ দিনের রক্তঝরা পথ পেরিয়ে হয়ে ওঠে জুলাই অভ্যুত্থান, যার অনিবার্য পরিণতি স্বৈরাচার পতন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ২০২৪ সালের ৩০ জুন সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও কৃষি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে আন্দোলনে। পয়লা জুলাই এ আন্দোলনের বীজ রোপিত হলেও পুরো মাত্রায় তার গোড়াপত্তন ঘটে ৫ জুন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনঃপ্রবর্তনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে। পয়লা জুলাইয়ের পথ ধরে সময়ের সাথে পাল্লা দিয়ে তীব্র হয় আন্দোলন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি, ঝাঁঝরা করেছে কিশোরের বুক, বৃদ্ধের চিবুক। শহীদি রক্তের আলপনায় ভিজেছিল বাংলার রাজপথ। আবু সাইদ, মুগ্ধদের মতো অসংখ্য লাশের উপর রচিত হয় নতুনের আবাহন। অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্র জনতার বিজয় সোপান। ফ্যাসিবাদের শেকড় উপড়ে অধিকার প্রতিষ্ঠার নতুন জাগরণে ৫ আগস্ট হয়েছে সোনার হরফে লেখা স্বৈরাচার মুক্তির বিজয়ের দিন, যার শুরুটা রচিত হয়েছিল পয়লা জুলাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতরাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালনের মাধ্যমে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আতঙ্কের জায়গা। বলেন, এখন সেই ক্যাম্পাসে বইছে শান্তির সুবাতাস। গণতন্ত্রের জন্য ছাত্রদের সংগ্রাম শেখ হাসিনা ঠেকাতে পারেনি উল্লেখ করে রিজভী আরও বলেন, ৯০-৮০ দশকের মতো ছাত্র দল ২৪-এর গণ অভ্যুত্থানেও ভূমিকা রেখেছে। এছাড়া সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন এই নেতা। হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়। যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। স্বস্তির আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। আর এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।